জাতীয়তাবাদী ঐক্য না থাকলে আসবে গুপ্ত স্বৈরাচার, সতর্কবার্তা তারেক রহমানের। নেতাকর্মীদের জনগণ যেভাবে চায় সেভাবে চলার আহ্বান। ডক্টর ইউনূসকে সর্বাত্মক সহায়তার আশ্বাস বিশ্ব নেতাদের। বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে ভুটানের আগ্রহ। নির্বাচনী চ্যালেঞ্জে কমিশন, ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপির। জামাত ক্ষমতায় এলে কোনো দাবিতে রাস্তায় নামতে হবে না, অঙ্গীকার আমিরের। ভারতের অনুমতি ছাড়া কথা বলায় অক্ষম জিএম কাদের, আসল জাপার চেয়ারম্যান নন, পাবেন না লাঙল প্রতীকও, বলেছেন ব্যারিস্টার আনিস ও হাওলাদার। স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় খাগড়াছড়িতে তোলপাড়, অনির্দিষ্টকাল ১৪৪ ধারা জারি, অবরোধে আটকা পড়েছে হাজার হাজার পর্যটক। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয়তাবাদী শক্তির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়ে বলেছেন, না হলে দেশে আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে। তিনি বলেন, বিএনপির লক্ষ্য একটাই, ঐক্য, জনগণ ও দেশ গঠন। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের সাথে থাকতে হলে, সাথে রাখতে হলে জনগণ যেভাবে চায় সেভাবে চলতে হবে, কাজ করতে হবে। আহমেদ সরোয়ারের রিপোর্ট। দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় ভাই বোনেরা, সম্মেলনে নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, কিছুদিন পর দেশে জাতীয় নির্বাচন হবে, সেজন্য সবাইকে এখন থেকে কাজ করতে হবে। তিনি বলেন, বিগত স্বৈরাচারের বিরুদ্ধে দেশের জনগণকে সাথে নিয়ে আন্দোলন করেছে বিএনপি, এখন সময় দেশ গঠনের। যদি আমরা জনগণকে বুঝাতে সক্ষম না হই, যদি আমরা ঐক্যবদ্ধ না হই প্রিয় ভাই বোনেরা, তাহলে বলা যায় না হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। কাজে এই গুপ্ত স্বৈরাচার থেকে দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে। আমাদের দেশকে যদি গঠন করতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হবার আমাদের আর কোনো বিকল্প নাই। প্রিয় ভাই বোনেরা, আজ এটিই হোক আমাদের প্রতিজ্ঞা, এটিই হোক আমাদের শপথ। আমাদেরকে জনগণের কাছে যেতে হবে। আমি বারবার আপনাদেরকে বলেছি, জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। কাজেই সেই জনগণকে আমাদের সাথে থাকতে হবে, জনগণের সাথে থাকতে হবে, জনগণকে সাথে রাখতে হবে। জনগণের সাথে যদি থাকতে হয়, জনগণকে যদি সাথে রাখতে হয়, তাহলে জনগণ যেভাবে চায় আমাদেরকে ঠিক সেভাবেই চলতে হবে। জনগণ যেভাবে চায় আমাদেরকে সেভাবে কাজ করতে হবে, সেভাবে কথা বলতে হবে, সেভাবে জনগণের পাশে দাঁড়াতে হবে। আমাদের লক্ষ্য এখন একটি থাকতে হবে, ঐক্য, জনগণ এবং দেশ গঠন। তারেক রহমান বলেন, বিএনপির লক্ষ্য হচ্ছে সবার আগে বাংলাদেশ। এখন এই বাংলাদেশকে গঠন করতে হবে, কারণ এই দেশ আপনার, এই দেশ আমার, এই দেশ আমাদের সকলের। এই দেশকে গঠন করতে হবে, কিন্তু দেশকে গঠন করতে হলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের সকলের প্রথম দায়িত্ব হচ্ছে দেশ গঠনের যে শক্তি অর্থাৎ জনগণ, সেই জনগণের কাছে আমাদেরকে যেতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, এইরকম মিটিং করে করে জনগণের কাছে গেলে চলবে না। আপনাদের প্রত্যেককে 2 জন 3 জনের ছোট ছোট টিম করে জনগণের ঘরে দুয়ারে যেতে হবে, ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে, জনগণের কাছে পৌঁছে দিতে হবে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনগণ সমর্থ করলে আমরা কিভাবে দেশকে পুনর্গঠন করব। বিএনপির নেতাকর্মীদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। লক্ষ্য সবার আগে বাংলাদেশ। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। সংস্কার ও বিচার প্রক্রিয়া শুরুর পর অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের 3য় পর্যায়ে রয়েছে বলে বিশ্ব নেতাদের জানালেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বর্তমান সরকার নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবে বলেও জানান তিনি। ক্রান্তিকালীন সময়ে বাংলাদেশকে তাদের দক্ষতা ও সহায়তা প্রদানের প্রস্তাব নিয়ে শুক্রবার নিউ ইয়র্কে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের হোটেল সুইটে তার সাথে সাক্ষাৎ করতে 1 ডজনেরও বেশি বিশ্ব নেতা জড়ো হন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের পূর্ণ সমর্থন প্রকাশ করেন। পরে বাংলাদেশের বন্ধু বলে পরিচিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তির সাথে অপর এক অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। রকুনুজ্জামানের রিপোর্ট। শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্কে বাংলাদেশ ফ্রেন্ডসদের এক অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস।
বাংলাদেশের ক্রান্তিকালীন এই সময়ে সংস্কার, বিচার, গণতন্ত্রায়নে বাংলাদেশের বন্ধুদের অব্যাহত সমর্থনের জন্য তাদের ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। So we're going through that reform, and then the agenda is for the justice for the people. So those who are perpetrators of this brought to justice and punished. And the third was election. So in the first anniversary, we announced that we are coming close to the third phase of election. So we announced the election date, which will be February next year. The first half of February, we fix up a date there. And we'll have the election to hand over the responsibility to an elected government. শুক্রবার নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন 1 ডজনেরও বেশি বিশ্ব নেতা। তারা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের পূর্ণ সমর্থন প্রকাশ করেন। লাতভিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ভাইরা ভিকি ফ্রাইবার্গারের নেতৃত্বে এই উচ্চ পর্যায়ের দলে উপস্থিত ছিলেন স্লোভেনিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বরুত পাহারো, সার্বিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বরিস তাদিচ, বেলজিয়ামের প্রাক্তন প্রেসিডেন্ট চার্লস মিশেল, গ্রিসের প্রাক্তন প্রধানমন্ত্রী জস পাপান্দ্রেউ, বুলগেরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট রোসেন প্লেভলেনিয়েভ ও পেটার স্টোয়াফ, ক্রোয়েশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইভো জোসেপোভিচ এবং বসনিয়া ও হার্জেগোভিনার প্রাক্তন প্রেসিডেন্ট লাদেন ইভালিঞ্চ। এর আগে ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দেন। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোকে যুক্ত করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টুবগে। জাতিসংঘের অধিবেশনে সাইডলাইন বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে এক বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রী এই প্রস্তাব দেন। বলেন, ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলকে কুড়িগ্রামে ভুটানের সাথে বরাদ্দকৃত বিশেষ অঞ্চলের সাথে যুক্ত করা হলে উভয় দেশ ব্যাপকভাবে উপকৃত হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানি ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান উপদেষ্টার সাথে তোলা ছবি শেয়ার করেছেন। গত 23 সেপ্টেম্বর সংবর্ধনা অনুষ্ঠানে এই ছবিতে প্রধান উপদেষ্টার সাথে তার মেয়ে ডেনা ইউনূসও রয়েছেন। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন কমিশনের ওপর সরকারের পূর্ণ আস্থা আছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আর নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সানাউল্লাহ বলেন, অতীতের মতো নির্বাচনের নামে প্রহসন থেকে বের হয়ে আসতে চায় কমিশন। অন্যদিকে আসন্ন নির্বাচন অতীতের যে কোনো সময়ের চেয়ে চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন কমিশনের সিনিয়র সচিব আক্তার হোসেন। বিস্তারিত মোবাশ্বের আহমেদের রিপোর্টে। পক্ষপাত তুষ্টতা থেকে বেরিয়ে কমিশনের আইন ও বিধি মেনে নিরপেক্ষভাবে জাতির সামনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে শনিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে প্রথমবারের মতো আয়োজন করা হয় নির্বাচন কর্মকর্তা সম্মেলন 2025। বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন জেলা উপজেলার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা। তারা বলেন, এআই ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডির ব্যবহারের পাশাপাশি রিটার্নিং কর্মকর্তার জবাবদিহিতা নিশ্চিত করতে না পারলে ব্যাহত হতে পারে নির্বাচনকালীন কার্যক্রম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি ব্যবহারের সম্ভাবনা, যেটাকে এই প্রবণতা কিভাবে রোধ করা যায় সেটিও আমাদেরকে ভেবে দেখা দরকার। যাদেরকে নিয়োগ দেওয়া হয় তাদের আসলে বেসিকলি কোনো কোড অফ কন্ডাক্ট থাকে না। আমরা চাই তাদের জন্য একটি কোড অফ কন্ডাক্ট তৈরি করা। নির্বাচনের নামে প্রহসন থেকে বের হয়ে আসতে চায় কমিশন। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহার ও প্রবাসীদের ভোট গ্রহণ ব্যবস্থা সব মিলিয়ে অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে আগামী সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং বলে মনে করছে কমিশন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপপ্রয়োগ, এটা একটা চ্যালেঞ্জ। আর আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের আউট অফ কান্ট্রি ভোটিং এবং ইন কান্ট্রি পোস্টাল ব্যালট ভোটিং সিস্টেম। এবং আমরা যে উদ্যোগটা নিয়েছি, এবার যে উদ্যোগটা নেওয়া হয়েছে, সেই উদ্যোগ সাফল্যের বিকল্প কিছু নেই। ইনশাল্লাহ আমরা করব, এটাই হচ্ছে আমাদের প্রতিশ্রুতি। 100টা কারণকে লিপিবদ্ধ করেন আর এক্সক্লুড করতে থাকেন যে না এটার কারণে হয় নাই জুলাই, এটার কারণে জুলাই হয় নাই, তাহলে দেখবেন ফাইনালি এসে একটা কারণ দাঁড়ায় থাকবে, সেটা হচ্ছে পচা নির্বাচন বা নির্বাচনের নামে প্রহসন। আর কখনো আমরা এ ধরনের নির্বাচন করব না, নির্বাচনের অংশ হব না। কোন দলের হয়ে কাজ না করতে নির্বাচন কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার। জানান, বেআইনি কোন নির্দেশনা দেবে না কমিশন। আমাদের উপরে আস্থা আছে বলেই কিন্তু উনি প্রতিনিয়ত বলে যাচ্ছেন যে আমি একটা ঐতিহাসিক নির্বাচন বাংলাদেশে দেব। আমাদের এই আস্থাটা, ওনার যে বিশ্বাসটা, এটা ধরে রাখতে হবে। আমাদের প্রমাণ করতে হবে আমরা পারি। অতীতে যাই গড়ে থাকুন না কেন,
আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা এটা পারি, এর কোনো ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই। আগামী নির্বাচন বিশেষ পরিস্থিতিতে অনুষ্ঠিত হলেও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। আমরা কোনো রকমের কোনো অন্যায়। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজে 64টি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আয়োজিত বিতর্ক উৎসবে তিনি কথা বলেন। সার্জিস আলম বলেন, শাপলা প্রতীক না দেওয়ার কোনো কারণ ব্যাখ্যা করতে পারছে না নির্বাচন কমিশন। তারা বলল যে তারা এই মার্কাটা তাদের লিস্টে নেই, কিন্তু লিস্টে ইনক্লুড করার দায়িত্ব তো তাদের। আমরা আজকে থেকে কয়েক মাস আগে এই নিবন্ধনের আবেদন করেছি, তখনই তারা ইনক্লুড করতো। তারপর আমরা নতুন করে ইনক্লুড করার আবেদন দিয়েছি। আমরা মনে করি যে তারা তাদের যে প্রতিষ্ঠানের স্বাধীনতা এবং তাদের প্রতিষ্ঠানের যে পেশাদারিত্ব এটার পরিচয় দিবে, এবং যেহেতু কোনো আইনগত বাধা নেই, এনসিপি তাদের জায়গা থেকে মার্কা হিসেবে শাপলা পাবে। ওই আওয়ামী লীগের লোক কর্মী যে বলা হয়, মানে একটা বিশাল বড় ভাব দিয়ে বলা আওয়ামী লীগের 20% 30% লোক, এই লোক কোনো কালেই ছিল না। তারা এই যে লোক দেখাইতো বিভিন্ন প্রোগ্রাম, এগুলো হচ্ছে ভাড়া করা লোক। যদি এগুলো তাদেরই লোক হইতো তাহলে তো জুলাইয়ে যখন তাদের বিরুদ্ধে ছাত্র জনতা রাজপথে নামলো, তারা যদি তাদেরই লোক হইতো তারা রাজপথে নামতো। আমরা মনে করি যে এইসব আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় এলে দেশ সেবার সুযোগ পেলে 3টি প্রধান বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বার্ষিক কাউন্সিল অধিবেশনের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ অঙ্গীকার করেন। জামাত আমির বলেন, ক্ষমতায় এলে দাবি আদায়ে কাউকে 1 মিনিটের জন্য কর্মস্থল ফেরে রাস্তায় আসতে হবে না। ইনসাফের ভিত্তিতে যার যেটা পাওনা সেটা তার হাতে তুলে দেওয়া হবে। তিনি বলেন, তার দলের প্রধান কমিটমেন্ট 3টি। প্রধান ফোকাস থাকবে ভাঙাচোরা শিক্ষা ব্যবস্থা রাখা হবে না। যে শিক্ষা অনৈতিকতা তৈরি করে, মানুষকে দুর্নীতিবাজ বানায়, মানুষকে ইতর প্রাণী বানায়, সেই শিক্ষা সমর্থন করে না তার দল। আমার দল বড়, আমার দলের চেয়ে আমার দেশ বড়। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি এই দেশের খেদমত করার সুযোগ আমাদেরকে দেন, তাহলে 1 মিনিটের জন্য আপনার কর্মস্থল ছেড়ে রাস্তায় আসতে হবে না দাবি আদায়ের জন্য। ইনসাফের ভিত্তিতে যার যেটা পাওনা সেটা তার হাতে তুলে দেওয়া হবে। আসুন আমরা শুধু পরস্পরের দোষ ত্রুটি নিয়ে পড়ে না থেকে, কামড়া কামড়ি না থেকে, নিজের ইতিবাচক কর্মসূচি নিয়ে জাতিকে আমরা আশা জাগা নিয়ে কর্মসূচি নিয়ে সামনে এগিয়ে যাই। এমন কোনো কর্মতৎপরতা, এমন কোনো আন্দোলন কর্মসূচি কারোই নেওয়া আমাদের ঠিক হবে না, যেটার কারণে আমার দেশ এবং জাতি ক্ষতিগ্রস্ত হয়। জিএম কাদেরের জাতীয় পার্টির চেয়ারম্যান দাবি করার কোনো অধিকার নেই বলেছেন দলটির আরেক অংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। জাপান নতুন কমিটির সংবাদ সম্মেলনে এ মন্তব্য করে তিনি বলেন, যিনি ভারতের অনুমতি ছাড়া কথা বলতে পারেন না তাকে জাপায় রাখার সুযোগ নেই। দলীয় প্রতীক লাঙ্গল পাওয়ার দিকে এগোচ্ছেন বলে জানান এ অংশের মহাসচিব রুহুল আমিন হাওলাদার। রিপোর্ট শুভ মাহফুজের। 5টা পাইছি ভাই, আমি আপনারা কথা পাইছেন জানি না, কোন জাতীয় পার্টির কথা বলছি। লাঙ্গলের তো দাবিদার তো হয়েছে একাধিক। কোনটি আসল জাতীয় পার্টি এই প্রশ্নে দ্বিধায় স্বয়ং প্রধান নির্বাচন কমিশনারও। গেল বৃহস্পতিবার সিইসির এমন মন্তব্যের জেরে শনিবার রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টির নবগঠিত কমিটি। লাঙ্গলের মালিকানা নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য প্রসঙ্গে সংবাদ সম্মেলনে জাপার এ অংশের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার জানান, দলের প্রতীক পেতে যথানিয়মে ইসিতে কাগজপত্র জমা দেওয়া হয়েছে। আমরা সমস্ত কাগজপত্র গঠনতন্ত্র মোতাবেক, কাউন্সিল মোতাবেক, বিধি মোতাবেক, প্রচলিত আইন মোতাবেক আমরা নির্বাচন কমিশনে আমরা জমা দিয়েছি। আমরা আশা করি তারা এটা বিবেচনা করবেন এবং সুবিবেচনায় আমরা নির্বাচিত জাতীয় পার্টি, এই নতুন পার্টি, এই দায়িত্ব লাঙ্গল আমাদেরকে ইনশাআল্লাহ আমরা পাবো। এ সময় ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, গঠনতন্ত্র ও আইন মেনে জাতীয় পার্টির নতুন নেতৃত্ব ঠিক করা হয়েছে। জানান, জিএম কাদের এখন জাতীয় পার্টির একজন সাধারণ সদস্য মাত্র। একটা বৈধ কাউন্সিলের মাধ্যমে এটা বিলুপ্ত ঘোষণা
হয়েছে এবং তার এখন চেয়ারম্যান, তাকে নিজেকে চেয়ারম্যান ঘোষণা করার বা বলার কোনো অধিকার তার নেই। গেল কয়েক বছরে জিএম কাদেরের রাজনৈতিক কর্মকাণ্ডেরও সমালোচনা করেন তিনি। একজন পার্টির চেয়ারম্যান বলতে পারে যে আমি ভারতের অনুমতি ছাড়া কথা বলতে পারি না, সেই চেয়ারম্যান সে তাকে এই পার্টির চেয়ারম্যান বলে নিজেকে দাঁড় করানো আমি মনে করি সবচেয়ে অসম্মানজনক কাজ। এদিকে কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে জাপা নিষিদ্ধের দাবির বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান আনিসুল ইসলাম মাহমুদ। কাজী ফিরোজ রশিদ, মুজিবুল হক চুন্নু, সৈয়দ আবু হোসেন বাবলা সহ অন্যরাও যেতে চাননি এই প্রশ্নে। আমি কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণ অভ্যুত্থানের পর যেসব দেশ গণতন্ত্রে ফিরতে দেরি করেছে সেখানেই সংকট তৈরি হয়েছে। আর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে সকাল বিকেল এমপি বেচাকেনা হবে। গত এক বছরে দেশে কোনো পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেন বক্তারা। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। শনিবার রাজধানীর BIISS অডিটোরিয়ামে সংস্কার ও নির্বাচন প্রেক্ষিত জাতীয় ঐক্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পিআর নিয়ে ঐক্যমত্য না হলে সেই আলোচনা বন্ধ করা উচিত। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য না হলে দেশের সকল অর্জন নষ্ট হবার শঙ্কা প্রকাশ করেন তিনি। ঐক্যমতের বাইরে গিয়ে আবার কেন এত সমালোচনা আমাদেরকে করতে হচ্ছে? কেন আমাকে পিআর নিয়ে আলোচনা করতে হবে? পিআর যদি ঐক্যমত না হয়, ক্লোজ দ্য চ্যাপ্টার বন্ধ করে দেন। কিন্তু আমি পিআরের বিরোধিতা আমি করলে সেটা আমাকে জনগণের মতামত নিয়ে করতে হবে। আমরা যদি ঐক্যমত যতটুকু হয়েছি, এটাকে আমাদেরকে দায়িত্বটা কে দিয়েছে? আমরা এতদিন জনগণের মালিকানার কথা বলেছি। তো জনগণের মালিকানা যদি হয়ে থাকে, আমরা কয়টি দল বসে টেবিলের চারদিকে বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করব, এই দায়িত্ব কে দিয়েছে? এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, জাতীয় সংসদের নিম্ন কক্ষে পিআর পদ্ধতি বাংলাদেশের বাস্তবতায় কখনোই সম্ভব নয়। তবে উচ্চ কক্ষে পিআর নিয়ে আলোচনা করা যেতে পারে বলে মনে করেন তিনি। আর আপনারা যেহেতু বলছেন যে পিআর ছাড়া নির্বাচনে যাবেন না, এই বক্তব্য আপনারা যখন ঐক্যমত কমিশন আলোচনা শুরু করলো তখন বলতে পারতেন। এখন একদম শেষ সময়ে যখন জুলাই জাতীয় সনদ নিয়ে আইনগত ভিত্তির প্রসঙ্গ আসছে, তখন আপনারা পিআর নিয়ে আন্দোলন শুরু করেছেন। এর মানে কি? এর মানে আরেকটি সংকট আপনারা সৃষ্টি করতে চাচ্ছেন। বাংলাদেশে যদি আরেকটি ১/১১ সৃষ্টি হয়, তাহলে যারা এখন আলোচনা না করে বরং রাজপথে নেমে দেশকে আনস্টেবল করার চেষ্টা করছে, তারা কিন্তু দায় এড়াতে পারবে না। বিদ্যমান প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। পিআর নিয়ে আন্দোলনের সমালোচনা করেন গণসংহতি আন্দোলনের সভাপতি জুনায়েদ সাকি। যারা আজকে এই পিআর এর কথা বলছেন, তারা আবার পাল্টা বলছেন এই সরকারই বৈধ নয়, কারণ এই সরকার জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে কাজ করছে না। কিন্তু তারা মনে করে এই সরকারের রাইট আছে, জনগণের অভিপ্রায় ভিত্তিতে ইউত হয়েছে, অতএব তারা স্পেশাল অর্ডার দিতে পারে। জুলাই সনদ তো নিজেই বিভক্ত। একটা হচ্ছে যে ঐকমত্য অংশ আছে, একটা হচ্ছে নোট অফ ডিসেন্ট বা ভিন্নমত আছে। তাদের প্রস্তাব ছিল যে ভিন্নমত মীমাংসা কিভাবে হবে সেটা তো আমরা আগেই ঠিক করে ফেলেছি। সেটা জাতীয় নির্বাচনের মাধ্যমে যে দল বিজয়ী হবে তার অনুযায়ী সে ওই ভিন্নমতটা, তার যে মতামত সেই মতামত কার্যকর হবে। কাজে জুলাই সনদের ঐকমত্য অংশ এবং ভিন্নমত অংশ দুটো মিলেই জুলাই সনদ। যার যে দল বিজয়ী হবে ঐকমত্য অংশ সে বাস্তবায়ন করবে, আর ভিন্নমত তার প্রস্তাব অনুযায়ী বাস্তবায়ন করবে। এটা খুব সহজে আমার ধারণা বোঝাগম্য। কিন্তু জুলাই সনদ অ্যাজ এ হোল সেটা আমরা গ্রহণ করি না করি না, এটা হবে হ্যাঁ না। আগামী নির্বাচনে সহিংসতা কমিয়ে আনতে রাজনৈতিক দলগুলোকে পরামর্শ দেন বিশিষ্ট জনেরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় আইন শৃঙ্খলার অবনতি হওয়ায় আজ দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য
144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। শনিবার দুপুরে 144 ধারা জারি করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ABM ইফতেখারুল ইসলাম খন্দকার। জেলা প্রশাসক জানান, স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় শনিবার সকাল সন্ধ্যা সড়ক অবরোধ ডাকা হয় যুগ্ম ছাত্র সংস্থার ব্যানারে। অবরোধ চলাকালে জেলার বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটে। এতে আহত হন অন্তত 20 জন। 144 ধারার জারির 4 ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। এদিকে অবরোধের কারণে খাগড়াছড়ি ও সাজেকে আটকা পড়েছে অন্তত 3500 পর্যটক। এর মধ্যে শুধু সাজেকে আটকা পড়েছে 2100 পর্যটক। বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন চলাচল। অবরোধের সমর্থনে খাগড়াছড়ির বিভিন্ন সড়কে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে পিকেটিং করছে অবরোধকারীরা। ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে যাওয়া শত শত পর্যটক ও যাত্রী সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে ফেরার পথে এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় বুধবার ধর্ষক শয়নশীলকে আটক করেছে সেনাবাহিনী। আমরা তো আইসে চরম ভোগান্তিতে আছি। আমরা হোটেল রিসোর্ট সবকিছু বুক করা আছে। ইভেন হোটেল রিসোর্টের তারাও বলতে পারে না যে আসলে পরিস্থিতি। গাড়ি স্বল্পতা, এখান থেকে তারা যে রাস্তায় ব্যারিকেড দিচ্ছে, যার কারণে আমরা যেতে পারছি না। আমরা একদিন যদি কাজ করতে না পারি, দ্বিতীয় দিন আমাদের জন্য খাওয়া দাওয়া ফ্যামিলি চালানো খুবই কষ্ট আমাদের জন্য। আমরা দুপুরবেলা খাওয়ার জন্য নামছি, লাঞ্চ করার জন্য, মাত্র ভাত নিয়ে বসছি। ওরা পাল্লা ধাওয়ার মধ্যে বাঙালি ছেলেরা মনে হয় আপনার উপজেলা মাঠে আসছিল, ওদেরকে পাল্টা দাওয়া দিছে। দেওয়ার পরে আমাদের মসজিদের এখানে ভিতরে ঢুকছে, আমরা তো ভাত খাইতেছি, আমরা তো এত জানি না। আমাদেরকে হামলা রড দিয়ে লাথি ঘুষি কান্টা মেরে আমাদের বোন ব্যাগ যা ছিল জানিয়ে। মন্দিরে মন্দিরে চলছে দেবীর বোধন। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আছেন আমাদের সহকর্মী আসমা আক্তার নূপুর। সরাসরি কথা বলবো তার সাথে। নূপুর, ঢাকেশ্বরী মন্দিরে পূজার সর্বশেষ প্রস্তুতি কেমন দেখছেন আপনি? আমি ঢাকেশ্বরী মন্দিরে আছি বিকেল থেকেই। সন্ধ্যায় দেবীর বোধন শুরু হয়েছে এখানে, এবং এই তাদের সনাতন ধর্মের অনুসারীদের বিশ্বাস, এই বোধনের মাধ্যমে দেবী দুর্গাকে তার মর্তলোক থেকে, স্বর্গ থেকে মর্তলোকে নিয়ে আসা হবে। এবং দেবী দুর্গা এই বেলগাছের নিচে দেবী দুর্গার পূজা করার মানে হলো এই দেবী দুর্গা বেলগাছে ঘুমান্ত অবস্থায় আছেন, এবং এই পূজার মাধ্যমে দেবী দুর্গা জাগ্রত হয়েছেন। আমরা একটু এখানে যিনি পূজা করেছেন পুরোহিত, ওনার কাছে জানবো দেবী দুর্গার এই পূজার মাধ্যমে দেবী দুর্গা আসলে মর্তলোকে অধিষ্ঠিত হয়েছেন কিনা, এবং এই পূজার মাহাত্ম্যটা আসলে কি একটু বলবেন আমাকে। এখন যে পূজাটা হলো সেইটাকে বলা হয় বোধন পূজা, অর্থাৎ দেবী নিদ্রাগত ছিলেন, তাকে স্তব স্তুতি করে জাগ্রত করা হয়েছে। এবং যেটা করেছিলেন অকালে এই বোধন করে পূজা করেছিলেন রামচন্দ্র, রাবণকে হত্যা করার জন্য কিংবা তার শত্রু বিনিপাত করার জন্য। আর আমরা আমাদের শত্রু ইন্দ্রিয়গণ এবং রিপুগণ আমাদের শত্রু। আমাদের ব্যক্তিগত কোনো ধর্মের অথবা সম্প্রদায়ের অথবা কোনো গোষ্ঠীর প্রতি আমাদের কোনো শত্রুতা নাই, আছে মিলন, এবং তাদের সকলের কল্যাণ আমরা কামনা করি, সকলের হিত কামনা করি। এই পূজার মাধ্যমে দেবী দুর্গা স্বর্গ থেকে মর্তলোকে অধিষ্ঠিত হয়েছেন কিনা, এটা একটু আপনাদের বিশ্বাস অনুযায়ী আমাদেরকে জানাবেন। তিনি এই স্বর্গলোকে থেকে মর্তে এসেছিলেন নিদ্রা করার জন্য, এবং তিনি নিদ্রিতা ছিলেন বেল গাছে। তাই আমরা বেলতলায় এখানে পূজা করেছি, তাকে স্তব স্তুতি করে তাকে জাগ্রত করে পূজা করেছি, এবং তিনি জাগ্রত হয়েছেন এবং অধিষ্ঠিতা হয়েছেন এই বিল্ল গাছে। এবং আগামীকাল সকাল 9টায় যে পূজাটা হবে তাকে আমন্ত্রণ এবং অধিবাস করে, এবং পরশুদিন সপ্তমীর দিনে তাকে এখান থেকে নিয়ে যাব আমরা মন্দিরে, মূল মন্দিরে। এই আমাদের পূজা, আমাদের আয়োজন সার্থক হয়েছে, এবং আমাদের পূজা আমাদের বিশ্বাস অনুযায়ী খুব সত্যইভাবে প্রকাশিত হয়েছে, এবং মায়ের করুণা আমরা পেয়েছি, এবং আমরা আরও তার আমাদের কল্যাণের জন্য তাকে আমন্ত্রণ জানাচ্ছি। তিনি আসবেন, তিনি সকলের কল্যাণের জন্য অধিষ্ঠিত হয়েছে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, তাদের বিশ্বাস অনুযায়ী দেবী দুর্গা স্বর্গালোক থেকে মর্তে অধিষ্ঠিত হয়েছেন, এবং এই দেবী দুর্গার এই বোধনের জন্য ঢাকেশ্বরী মন্দিরে সন্ধ্যা থেকে অনেক
ভক্ত পুণ্যার্থীরা এসেছিলেন এবং পূজায় অংশগ্রহণ করেছিলেন। রায়হান, এই ছিল আমার কাছে ঢাকেশ্বরী মন্দির থেকে সর্বশেষ। নূপুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী আসমা আক্তার নূপুর ঢাকেশ্বরী মন্দির থেকে জানাছিলেন দেবী বোধনের সর্বশেষ খবর। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের নিরাপত্তা এবং মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এই প্রেক্ষাপটে মানবাধিকার কমিশন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। এটি না করে অন্তর্বর্তীকালীন সরকার অনেক পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। শনিবার নাগরিক প্ল্যাটফর্মের সংলাপ খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025-এ এসব কথা বলেন তিনি। ডক্টর দেবপ্রিয় বলেন, গত 1 বছরে বাংলাদেশে কোনো মানবাধিকার কমিশন হয়নি। অতীতে নাগরিকদের চাপে পড়ে যে কমিশন গঠিত হয়েছিল সেটাও নখদন্তহীন মানবাধিকার কমিশন। এ সময় বক্তারা বলেন, জুলাই পরবর্তী সময়ে মানবাধিকার কমিশনের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, কিন্তু সেটি হয়নি। এখনো অদৃশ্য কোনো চাপ রয়ে গেছে। গোয়েন্দা সংস্থার কিছু বিতর্কিত কারণে মানবাধিকার পদে পদে লঙ্ঘিত হয়েছে উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান বলেন, এসব সংস্থারও সংস্কার দরকার। বলেন, মানবাধিকার কমিশনকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যত বাড়বে সংকট তত বাড়বে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যাংক একীভূত নিয়ে ছায়া সংসদে তিনি এ মন্তব্য করেন। ফাহমিদা খাতুন বলেন, অন্তর্বর্তী সরকারের সময় অর্থনীতিতে বিনিয়োগ আসে না, তাই বিনিয়োগ, পরিবেশ ও আস্থা তৈরিতে নির্বাচন দরকার। বলেন, দুর্বল ব্যবস্থার শাসন চললে অর্থনীতি টেকসই করা যায় না। নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর জরুরি বলেও মন্তব্য করেন তিনি। সিপিডির নির্বাহী পরিচালক বলেন, ব্যাংক একীভূত করা সহজ নয় এবং দেশে এটির অভিজ্ঞতাও ভালো নয়। আর্থিক পরিস্থিতি বিবেচনা করে 5টি ব্যাংক একীভূত করা হলেও চ্যালেঞ্জ ও ঝুঁকি রয়েছে। তিনি বলেন, গত সরকারের সময় কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ক্ষুণ্ণ করা হয়েছে। কয়েকটি ব্যাংক হয়েছে অনেকটা তলাবিহীন ঝুড়ির মতো। বলেন, ঢালাওভাবে সবার ব্যাংক হিসাব জব্দ ইতিবাচক নয়, কারণ সব ব্যবসায়ীদের হিসাব জব্দ করলে সংকট বাড়তে পারে। এই ধরনের অন্তর্বর্তীকালীন কিংবা ট্রানজিশন পিরিয়ডের সরকার যত লম্বা হবে তত অর্থনীতির জন্য খারাপ হবে, এবং অর্থনীতিকে আমরা যদি আগের খুব দ্রুত অর্থনীতির বিভিন্ন নীতিমালা বাস্তবায়ন করতে চাই এবং অর্থনীতিটাকে চাঙ্গা করার জন্য উদ্যোগ নিতে চাই, তাহলে খুব দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছেই সেই দায়িত্বটা ছেড়ে দেওয়া উচিত। তাহলে আপনার দেশের ভিতরে এবং দেশের বাইরেও বাংলাদেশের ব্যাপারে একটা আস্থা ফিরে আসবে। এখন একটা অনাস্থা রয়েছে, এবং তার উপরে আরেকটা বিষয় যে এখন তো আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল অবস্থায় রয়েছে। এইরকম একটা দুর্বল শাসন ব্যবস্থার মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব না। সেই জন্যই নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। বিসিবি নির্বাচনে 3 ক্যাটাগরির পরিচালক পদে মনোনয়নপত্র কিনলেন 60 প্রার্থী। জাতীয় দলের নির্বাচক পদ থেকে পদত্যাগ করেছেন আব্দুর রাজ্জাক। পরিচালক পদে নির্বাচন করবেন তিনি। মনোনয়নপত্র জমা দিতে হবে রবিবার। প্রার্থীরা জানান, নির্বাচন নিয়ে কোনো প্যানেল হয়নি, সবাই নিজেদের মতো করে ফরম সংগ্রহ করেছেন। মনির হোসেন খানের রিপোর্ট। সকাল 10টা থেকে বিসিবি কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি শুরু করে নির্বাচন কমিশন। সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দাপ্তরিক কাজে সকাল থেকেই বিসিবিতে উপস্থিত ছিলেন বুলবুল, তবে সশরীরে আসেননি তামিম। প্রতিনিধি পাঠিয়ে সংগ্রহ করেন মনোনয়নপত্র। পরিচালক পদে 3 ক্যাটাগরিতে 60 জন মনোনয়নপত্র কিনেছেন। ক্যাটাগরি 1-এর জেলা ও বিভাগীয় পর্যায় থেকে 10টি পরিচালক পদের জন্য ফর্ম তুলেছেন 25 জন। এর মধ্যে ঢাকা বিভাগের 2টি পদের বিপরীতে লড়বেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ 3 জন। বরিশাল বিভাগ থেকে একজনই ফর্ম কেনায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন তিনি, যদিও বিসিবি নির্বাচন কমিশন সেই প্রার্থীর নাম প্রকাশ করেনি। ঢাকা বিভাগের জন্য 3টি, চট্টগ্রামে 5টি, খুলনায় 3টি, রাজশাহী বিভাগে 4টি, সিলেট বিভাগে 3টি, রংপুর বিভাগে 6টি এবং বরিশাল বিভাগে 1টি। এই হচ্ছে 25টি। না, এটা বলা যাবে না। এটা কালকে এটা জানেনি যে এটা আমরা গোপনীয়। কালকে হচ্ছে যে মনোনয়নপত্র জমা দেওয়ার পরে। ক্যাটাগরি 1-এর খুলনা বিভাগ থেকে মনোনয়নপত্র কিনেছেন জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক। নির্বাচনে অংশ নিতে আর জাতীয় দলের নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ান তিনি। সিলেট থেকে আমি আসছি, এসে তারপর ফর্ম যখন কিনছি তো তারপর আমার মেইনলি
রিজাইন দেওয়া, যে এখন অ্যাকসেপ্ট যদি হয় সেটা কখন হবে। সবচেয়ে বেশি লড়াই হওয়ার সম্ভাবনা ক্লাব কোটার 12 পরিচালক পদে। সেখানে মনোনয়নপত্র বিক্রি হয়েছে 32টি। চূড়ান্ত ভোটার তালিকার শেষ দিনে কাউন্সিলরশিপ ফিরে পেয়ে ফর্ম কিনেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। পার্সোনালি চিন্তা করতে চাই না যে নোংরামি বা অন্য কিছু আছে। আমরা ফেয়ারলি ইলেকশন করে যে যার ক্যাপাবিলিটি অনুযায়ী যদি আমরা আসতে পারি তারা আসবে। সাবেক ক্রিকেটার ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে গড়া ক্যাটাগরি 3 থেকে পরিচালক আসবে একজন। সেই একটি পদের জন্য মনোনয়নপত্র তুলেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট সহ 3 জন। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জাতীয়তাবাদী ঐক্য না থাকলে আসবে গুপ্ত স্বৈরাচার, সতর্কবার্তা তারেক রহমানের। নেতাকর্মীদের জনগণ যেভাবে চায় সেভাবে চলার আহ্বান। ডক্টর ইউনূসকে সর্বাত্মক সহায়তার আশ্বাস বিশ্ব নেতাদের। বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে ভুটানের আগ্রহ। নির্বাচনী চ্যালেঞ্জে কমিশন, ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপি। জামাত ক্ষমতায় এলে কোনো দাবিতে রাস্তায় নামতে হবে না, অঙ্গীকার আমিরের। ভারতের অনুমতি ছাড়া কথা বলায় অক্ষম জিএম কাদের, আসল জাপার চেয়ারম্যান নন, পাবেন না লাঙল প্রতীকও, বলেছেন ব্যারিস্টার আনিস ও হাওলাদার। স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় খাগড়াছড়িতে তোলপাড়, অনির্দিষ্টকাল 144 ধারা জারি। অবরোধে আটকা পড়েছে হাজার হাজার পর্যটক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।